প্রিয় দর্শক মন্ডলী, আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নেত্রকোনা জেলার কেন্দ্র উপজেলার একটি ঐতিহ্যবাহী স্থান রয়্যালবাড়ি দুর্গে। আজকে এই রয়্যালবাড়ি দুর্গের যে সৌন্দর্য আমি আপনাদেরকে দেখাবো, পাশাপাশি আমি দেখাতে চেষ্টা করব, এর ইতিহাস তুলে ধরার চেষ্টা করব এবং কাউকে যদি পাই আমি আপনাদেরকে জানাবো যে এই রয়্যালবাড়ি দুর্গের মূল রহস্য এবং ইতিহাস সম্পর্কে আমি আপনাদেরকে সচেতন করব। তো পুরো ভিডিওটি দেখতে হলে আমার সাথেই থাকুন। এই যে প্রাচীন একটা নিদর্শন আপনারা দেখতে পাচ্ছেন, তো আসলে বাংলাদেশের এরকম আনাচে কানাচে অনেক ইতিহাস এবং ঐতিহ্যে ঘেরা এরকম স্থাপনা এবং এই ধরনের পুরাকীর্তি কিংবা ঐতিহাসিক কোনো স্থান রয়েছে। তো আমি এটা প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক এই রয়্যালবাড়ি দুর্গটি যাতে সংরক্ষণের সুব্যবস্থা করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান। আচ্ছা, আমরা অনেক দূর থেকে এসেছি, এই রয়্যালবাড়ি দুর্গ সম্পর্কে আপনি কিছু বলেন, এর সঠিক একটা ইতিহাস আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। প্রিয় দর্শক, রয়্যালবাড়ি দুর্গের ইতিহাস হল, আমি ইতিহাসবিদ যারা এবং বিজ্ঞ যারা শিক্ষিত সমাজ তাদের মহল থেকে আমি যে কথাটা স্পষ্ট হয়েছে এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের গবেষক যারা তাদের কাছ থেকে যেটা বিষয়টা স্পষ্ট হয়েছে, এই রয়্যালবাড়ি দুর্গের ইতিহাস হল এটি সুলতানি আমলের একটা দুর্গ। তারা ওই সুলতানি আমলের ওই দুর্গের এটা একটা সুড়ঙ্গ পথ, মাটির নিচ দিক দিয়া যাওয়ার একটা সুড়ঙ্গ পথ। যদি উপর দিয়ে কোনো আক্রমণ আসে তাহলে মাটির নিচ দিক দিয়া ওই রাস্তাটা রাখছিল যে ওটা পালানোর একটা রাস্তা। তো এরপর আপনার ওই দুর্গের অশ্বারোহী বাহিনী যাতে সরাসরি আক্রমণ করতে না পারে, ওই দুর্গের এই সামনে যে বড় পুকুরগুলি তারা খনন করছে ওই সুলতানি আমলে। এবং ওই পশ্চিম পাশে হইল বেথাই নদী। ওই বেথাই নদীর মধ্যে ওই দুর্গের দক্ষিণ পাশে এবং উত্তর পাশে খাল খনন করে যাতে সরাসরি বাহির থেকে শত্রুরা আক্রমণ করতে না পারে এই দুর্গের মধ্যে। এই ছিল তাদের এই দুর্গের, এবং এই দুর্গের ওইটা হলো ওই দুর্গের সৈনিক রাজারা ছিল, ওরা নামাজ পড়তো ওই দুর্গে, এই মসজিদের মধ্যে। এটারে বলা হয় 12 দরজার মসজিদ। এইখানে একটা ইতিহাস আসছে, এই 12 দরজার মধ্যে এখানে দরজা পাওয়া যায় 11টা। আবার কোনো গবেষক এরকম বলছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের যে 12টা দরজার মধ্যে এটাও একটা দরজাও হইতে পারে, মসজিদের একটা দরজা হইতে পারে, অথবা মাটির নিচেতে পালায় যাওয়ার রাস্তাটাও হইতে পারে ওই গবেষকরা। আর ওই সৈনিকরা থাকতো ওইখানে, ওই যে ফাজিল মাদ্রাসা সংলগ্ন দিকে, ওইখানে থাকতো সৈনিকদের তাদের বাসস্থানটা। তা আমরা আসলে ওই রয়্যালবাড়ি দুর্গের ইতিহাস, এটা আমরা সঠিক তথ্য এবং সঠিক গবেষণায় এটা সুলতানি আমলের একটা দুর্গ, আর সুলতানি আমলের একটা দুর্গ। এবং এটা যেটা ওই অশিক্ষিত সমাজ যে একটা কথা বলে যে এখান দিয়ে ডুব দিছে ঢাকা হয়েছে, এই ঢাকা শহরটা হয়েছে, তাহলে ঢাকা শহরটা এখানে হইতো, এটা হলো অশিক্ষিত সমাজদের একটা কথা ছড়ানো, কিছু লোকের মধ্যে ছড়ানো, এটা সম্পূর্ণটাই বানানো। এবং এটা শিক্ষিত সমাজের কথাগুলি শুনলে আসলে হাসবে, হাসার কথা। হ্যাঁ, এটা হইতে পারে না যে ডুব দিয়ে গেছে ঢাকা, এই জন্য ঢাকা শহরটা হয়েছে, না ঢাকা শহরটা এনে হইতো। তা আপনারা শিক্ষিত সমাজ জানেন যে ঢাকার ইতিহাস আছে অবশ্যই, কত সাল থেকে ঢাকাটা শুরু হয়েছে শহরটা। শায়েস্তা খানের আমল থেকে আমরা এরকম জানি যে ঢাকাটা শুরু। তো এটা ঢাকাটা কোনো হঠাৎ গৈবি হয়েছে না, ঢাকার কোনো একটা প্রাসাদও এরকম হঠাৎ গৈবি হয়েছে না, সব মানুষ এটা কাজ করছে, কাজ করার পরে এগুলি হয়েছে। তো যাক ভাই, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনারা আমি আরেকটা কথা জানতে চাই হুজুর, এই যে মানে বাউন্ডারিটা, এই যে এলাকাটা পুরোটা, এটা কি একসময় পুকুর ছিল? পুকুর থেকে এগুলা কি গৈবি ভাবে উঠছে এটা নাকি? এই কথাটা এটা হলো মানে বানানো কথা। হ্যাঁ, এটা হলো এই কিছু অশিক্ষিতদের বানানো কথা। যারা শিক্ষিত সমাজ, এটা কোনো সময় পুকুর ছিল না, এটি ওই সুলতানি আমলেরই পুকুরে খনন। এবং এটা সঠিক, হ্যাঁ, আপনাদের এই যে মসজিদটা, এই মসজিদটা হইল ওই মসজিদটা পূর্ণাঙ্গ স্থাপনা ছিল।
সুরঙ্গ স্থাপনা ছিল, তখন ওই সুলতানি আমলের ওরা যখন এই দুর্গের ওদের শাসন আমল যখন শেষ হয়ে গেছে, তখন এই মসজিদ হয়তো ভূমিকম্পে কোনো সময় এটা কি হয়ে গেছে, ভাঙচুর হয়ে গেছে, এটার গুমুজ অথবা ছাদ ভাঙচুর হয়ে গেছে। হওয়ার পরে এটা একটা ডিবির মতো দেখা যাইত। তখন প্রত্নতত্ত্ব অধিদপ্তর আইসা ওরা গবেষণা করলো যে এখানে কি থাকতে স্থাপনা আছে কিনা। তখন প্রত্নতত্ত্ব অধিদপ্তর আইসা গবেষণা করার পরে এই তারা জানতে পারলো, তারা গবেষণা করে দেখলো যে এখানে স্থাপনা আছে। তো স্থাপনা আছে, এইভাবে তারা খনন কাজ শুরু করলো। খনন কাজ শুরু করার পরে 91 তখন দেখা গেছে যে এই মসজিদের স্থাপনা পাইছে। তারা এই মসজিদের স্থাপনা পাইলো, যে যেটুকু নষ্ট হয়ে গেছিল, বিনষ্ট হয়ে গেছে, ওই নষ্টটা তারা সরায় নিছে। আর যে স্থাপনাটা ভালো আছে, এই স্থাপনাটাকে তারা ওইভাবে রাখছে। এটা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাজ। আপনারা জানেন প্রিয় দর্শক যে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাজ হইল পুরানো জিনিসকে ঐতিহ্যটা ওইভাবেই রাখা। তবে মানে তাদের যতটুকু স্থাপনা তারা ভালো পাইছে এতটুকু স্থাপনা রাখছে, আর যে স্থাপনাটা নষ্ট হয়ে গেছে এটা সরায় ফেলছে। এইভাবেই তারা খনন কাজ করে। আরো বিভিন্ন যে খনন হইতেছে, যে স্থাপনাটা ভালো পায় এই স্থাপনাটা তারা রাখে, আর যেটা নষ্ট হয়ে যায় এটা তারা সরায় ফেলে। এইখানে ওই যে সামনে দেখা যায় কবরের স্তূপগুলি, এইগুলি তারা গবেষণা করে দেখছে যে ওই সুলতানি আমলের তাদের কবর হইতে পারে। আচ্ছা, তাইলে হুজুর এই যে মানে এটা কত শো বছর আগের কথা? এটা আপনারা এই প্রায় 500 না 600 বছরের আগের কথা। 500 অথবা 600 বছর। সুলতানি আমল বা মুঘল আমল যে সময়, ওই সময়ের তখন এই মুঘল বা সম্রাট, মুঘল সম্রাট বা বাদশাহ বা রাজা আমরা যাই বলি, তখন কার আমলে এটা ধারণা করা আছে যে এই স্থাপনার না, এরকম কোন স্থাপনার কোন লিখিত ভাবে এখানে এই রয়েলবাড়ি দুর্গে কোন লিখিত পাওয়া যায় না। সুতরাং তারা এটা এই গবেষণা কইরা ওই যে মুঘল আমলের বা সুলতানি আমলের যে দুর্গের যে তাদের কাজের যে নকশা, যে ওই কাজের গবেষণা অনুযায়ী তারা এটা বলছে যে ওটা সুলতানি আমলের বা মুঘল আমলের দুর্গ, মুঘল আমলের। ধন্যবাদ হুজুর, আপনার সাথে কথা বলে এই রয়্যাল বাড়ি দুর্গের ইতিহাস সম্পর্কে জেনে আমি খুবই আনন্দিত, খুবই আপ্লুত, এবং আপনার সাক্ষাতে আসলে আমি খুবই আনন্দিত। মাশাআল্লাহ, সুন্দর জানতে পারছি আপনার মাধ্যমে। আপনাদেরকেও ধন্যবাদ অসংখ্য যে আপনারা সঠিক তথ্য নেওয়ার জন্য আপনারা আসছেন, সঠিক তথ্যটা বাহির করার জন্য আপনাদেরকে মাশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ। দোয়া করবেন আমার জন্য। দোয়া চাই, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। দেখা হবে কোনো একদিন।